আজকের গল্পটি কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। যারা 18 বছরের নিচে দয়া করে এড়িয়ে চলবেন। নতুন নতুন গল্পের আপডেট পেতে অন্ধকারে বিভীষিকা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধূমপান ও তামাক সেবন ক্যান্সার সহ মারাত্মক রোগের কারণ হতে পারে। নিজের এবং পরিবারের সুস্থতার জন্য এগুলো থেকে দূরে থাকুন। স্মোকিং and tobacco use can causes cancer and other serious disease. Stay away from these harmful habits for your own health and your family's well-being. ক্যান্ডেল জ্বলছে চারিদিকে। গোলাপের পাপড়ি দেওয়া বিছানায় একজন শার্টবিহীন পুরুষের শরীর এসে মিশে বিছানায় চিত হয়ে শুয়ে থাকা নারীর শরীরের ওপর। নারী কণ্ঠ ঈষৎ চাপা স্বরেই বলল। যুবক আরো শক্ত করে ধরতে গিয়েই মনে হলো হাতে কেবল কয়েকটা হাড় লাগছে। চোখ মেলে তাকিয়ে দেখলো একটা শুকনো শরীর, যেটা ধূসর বর্ণের হয়েছে। লম্বা লম্বা চুলগুলো ছড়িয়ে আছে শুকনো রক্তমাখা মুখের চারিদিকে। পরনের ছেঁড়া পোশাকের উপর রক্তের দাগ। তুমি আমার আজ রাতের শয্যা সঙ্গিনী, আমায় গ্রহণ করো। মিনা, মিনা। হৃদয় ডাকতে ডাকতে বাড়ির বাগানে এসে পৌঁছায়। বাগানে তখন খুব হালকা হলুদ রঙের আলো জ্বলছে। হৃদয় বছর 35-এর এক যুবক। ও আর বিদিশার সংসার আজ প্রায় 10 বছরের। একমাত্র ছেলে পৃথ্বীরাজ আছে বোর্ডিংয়ে। এই মিনা তার বন্ধুর বউ। মিনা গিয়ে দাঁড়ায় ফোয়ারার দিকে। মিনা ফুল গাছগুলোর পাশে রেলিং ধরে দাঁড়ায়। অন্ধকার আকাশের নিচে বাড়িটা বেশ সুন্দর লাগছে। আশেপাশে কেবল বন আর বন। বারাসাত থেকে অনেকটা ভেতরে খুব সুন্দর জায়গায় রিপোর্টার হৃদয় বক্সির বাড়ি। মিনা অন্যদিকে ঘুরেই ছিল। তুমি কি বলবে ঠিক কি জানতে চাইছো তুমি? তুমি অনেক কিছু লুকিয়ে যাচ্ছ আমার থেকে, আমি বুঝতে পারছি। কিন্তু কি এমন লুকিয়ে যাব আমি তোমার কাছ থেকে? হ্যাঁ, আমার বারবার মনে হচ্ছে কেরালা ঘুরতে গিয়ে তোমরা ঠিক কোনো মেয়ের সাথে সময় কাটিয়েছো। একটু হকচকিয়েই যায় হৃদয়। কিন্তু এমন সন্দেহ তুমি কেন করছো মিনা? দেবেশকে কি তুমি সন্দেহ করছো? আরে ও তো একজন ভালো স্বামী। বাট ওর জামা কাপড়ে আমি অন্য এক মেয়ের পারফিউমের গন্ধ পাচ্ছি। আর এটা যে কোনো মেয়ের পারফিউম সেটা স্মেল পেয়েই বোঝা যায়। হৃদয় এক পা করে এগিয়ে যেতে লাগলো। চারিদিক বড্ড শান্ত। ঝিঁঝি ডাকছে কোথাও, জোনাকি মিট মিট করছে এদিক সেদিক। হৃদয় কাছে আসতেই মিনা ওর খুব কাছে চলে আসে হঠাৎ করে। তারপর ওর শার্টের বোতাম স্পর্শ করে। ঠোঁটে খেলে যায় মায়াবী হাসি। চঞ্চল চোখ হৃদয়ের চোখের দিকে স্থির। এটা 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 তুমি কি করছো মিনা? আমি তোমার আরও কাছে আসবো। ধরে নাও আজকের রাতটা জাস্ট তোমার আর আমার, কিন্তু তোমাকে আমায় বলতেই হবে ওই মেয়েটার কথা। হৃদয় অবাক হয়ে দেখতে লাগলো মিনাকে। মিনা তো এমন কখনো ছিল না, অথচ আজ তাকে কেমন যেন অদ্ভুত লাগছে। কি হলো, তুমি কি আমার সাথে একটা সুন্দর মুহূর্ত কাটাতে চাও না? মিনার স্পর্শ হৃদয়কে অবশ করে দিচ্ছিল। ও মিনাকে নিয়ে ভেতরের দিকে চলে যেতে লাগলো। হৃদয়ের বউ তখন সোফায় হেলান দিয়ে সিরিয়াল দেখছিল আর বলছিল, জানো মিনা, এই যমুনা ঢাকির হাত কাটা কাটা হাত নিয়েই কি সুন্দর ঢাক বাজায়। ওর চারিদিকে দেখো রাজ্যে 70। আমি বাবা মানত করেছি এই যমুনার নিজের স্মৃতি ফিরে পেলে কালীঘাটে যাব পুজো দিতে। এই মিনা, মিনা কিছু বলছো না কেন? বলতে বলতে পাশে তাকালো, কিন্তু কাউকেই দেখতে না পেয়ে বেশ অবাকই হলো। আসলে ও সিরিয়াল দেখতে এত ব্যস্ত ছিল যে মিনা কখন বেরিয়ে গেছে সেটাই বুঝতে পারেনি। আবারও তেঁতুলের বাটি থেকে তেঁতুল মুখে পুড়ে বলে উঠল, সবাই কি আর আমার মতো নিষ্পাপ নাকি যে সিরিয়াল দেখবে? বলতে বলতে আরো গভীরভাবে সিরিয়াল দেখতে লাগলো। হৃদয় তখন ওপরের একটা ঘরে। মিনা ওর শার্টের সবগুলো বোতাম খুলে
ওর বুকে হাত বুলাচ্ছে। আমি তোমাকে ডিপ কিস করতে চাই, এসো। আমার সবটাই তোমায় উজাড় করে দেব বলেই অপেক্ষা করছিলাম হৃদয়। হৃদয় যখন মিনাকে বিছানায় নিয়ে এলো পাথারি ওকে কিস করতে ব্যস্ত, মিনা তখন ওর কাঁধে ঠোঁট রেখে ওর ঘামে ভেজা ঘ্রাণ নিচ্ছিল। বলবে কি আমার স্বামী কি কিছু করেছিল কিনা ওখানে? করেছিলে? উত্তেজিত কণ্ঠেই বলে উঠল হৃদয়। মিনা ওর মাথার চুলগুলো খামচে ধরে চোখ মুছে। কি করেছিল বলো? হৃদয় তখন ঘোরের মধ্যে। মিনার স্পর্শ ওকে জাগিয়ে তুলছে নতুন করে। ওর ভালোবাসা ওকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে অনেক দূরে। কাজে এই নতুন নেশায় মত্ত হয়ে নেশাতুর কণ্ঠেই বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, ওই 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 কৃপা 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 মেয়েটার। আর কিছু বলতে পারছিল না হৃদয়। ও দেখল ওর নিচে পড়ে থাকা মিনার শরীর কেমন বদলে যাচ্ছে। ওর খোলা চুলগুলো ধীরে ধীরে রক্তাক্ত আর এলোমেলো হয়ে উঠছে। সেই সমস্ত চুল ঢেকে দিয়েছে ওর মুখ। পরনে সাদা ছেঁড়া একটা পোশাক, যার সর্বত্র রক্তের দাগ। হৃদয় ভয় ছিটকে আসে। মিনা। ঘরের সমস্ত আলো জ্বলতে লাগলো আর নিভতে লাগলো। সারা ঘর জুড়ে ধ্বনিত হতে লাগলো একটা অদ্ভুত হাহাকার অট্টহাসি। সেই এলোমেলো আলোয় হৃদয় দেখলো এলোমেলো চুলগুলো মিনার উপর থেকে যেন ধীরে ধীরে সরে গিয়েছে। আর তখন ও যন্ত্রের মতো উঠে বসছে। গলা দিয়ে বেরোচ্ছে কেমন যেন একটা আওয়াজ। শয্যা সঙ্গিনী, শয্যা সঙ্গিনী। ওই চুলগুলো সরে যেতেই দেখা গেল ফ্যাকাশে বিবর্ণ একটা মুখ, চোখের মনি লাল, কাটা নাক আর ঠোঁট, ওই সব কাটার জায়গায় রক্তের দাগ। হৃদয় ভীত হয়ে পালাতে যায় আর অমনি উল্টে পড়ে যায়। ওর পা ধরে টানে ওই ভয়ঙ্কর মূর্তি। তারপর ওর ওপর দাঁড়িয়ে অদ্ভুত ভাবে হাসতে লাগলো। হবে না, হবে না আমার শয্যা সঙ্গিনী? কি বিকট গন্ধ চারিদিকে। হৃদয় বেঁচে যাওয়ার সমস্ত চেষ্টা করেও বিফল হয়। দুটো হাত টেনে তুলে দেয় ওর দুই চোখ। তারপর একটা ধারালো অস্ত্র দিয়ে কেটে গেল ওর গলার নলি, ঠোঁট। গড়িয়ে রক্ত পড়তে থাকে মেঝেতে। হৃদয়ের স্ত্রী সীমা তখন টিভি দেখছে। একটার পর একটা বাংলা সিরিয়াল না শেষ হলে তার আর ওঠা হয় না। হঠাৎই হৃদয়কে মনে পড়ল তাকে বলতে হবে আজ রাতের ডিনারটা বাইরে থেকেই অর্ডার করতে। ফোন করলেও ধরল না হৃদয়। কাজেই ওপরের দিকে চলে গেল। কিন্তু নিজের ঘরের সামনে ঢুকেই চিৎকার করে উঠল একটা বিভৎস দৃশ্য দেখে। কি ভয়ঙ্কর লাগছিল হৃদয়কে। ওর চোখের দুটো মণি পড়ে আছে একপাশে, কাটা জায়গাগুলো থেকে রক্তের ধারা বইছে বিশ্রী ভাবে। সীমা শান্ত পায়ে এসে দাঁড়ালো স্বামীর মাথার পাশে। লোকজন ততক্ষণে জড়ো হতে শুরু করেছে। কে 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 করলো এমন? মিনা তো চলে গিয়েছে অনেকক্ষণ। তারপরও কি বাইরে এগিয়ে দিয়ে ঘরে এসেছিল হৃদয়। তাহলে পুলিশ গিয়ে জেরা করলো মিনাকে, কিন্তু এমন কোনো প্রমাণ ছিল না যে মিনাকে অ্যারেস্ট করা যায়। তারপর ওকে ছেড়েও দিতে হলো। তবে মিনা খুব ভয়ের মধ্যেই আছে। সেদিন রাত্রে ওই বাড়ি থেকে বেরোনোর পরে মিনার মনে হয়েছিল যে ওইখানে হৃদয়ের সাথে ওর কিছু হয়েছিল, তবে স্পষ্ট মনে নেই। তারপর কেমন একটা ঘোরের মধ্যেই ছিল। জ্ঞান আসার পর দেখেছিল ও দাঁড়িয়ে আছে নিজের বাড়ির গেটের কাছে। তারপর ছুটে ঢুকে গিয়েছিল ওয়াশরুমে। হাতে রক্তের দাগ টের পেয়েছিল। দুদিন পর সন্ধ্যা নাগাদ সীমা আবছা আলো আঁধারি রাস্তায় দাঁড়িয়ে আছে, কারোর জন্য অপেক্ষা করছে। একটু পরেই দেখা গেল কেউ যেন এগিয়ে আসছিল এদিকে। হ্যালো বুদি, কেমন আছো? ঘুরে দাঁড়ালো সীমা। ঠিক তখনই সম্রাটের ফোনে ফোন এলো। ওর স্ত্রী মিনা ফোন করছে। কোথায় তুমি? তাড়াতাড়ি ফিরে আসবে। ফোনটা রেখে সম্রাট সীমার দিকে তাকালো। আজ খুব মায়াবী লাগছে তাকে।
সম্রাট তাকালো সীমার দিকে। তাকাতে সীমা চোখ নামিয়ে ফেলল। চারপাশটা কি অপূর্ব, তাই না? সম্রাটের চোখ তখন সীমার নিটল শরীরের দিকে। কেমন আছো বৌদি? সারা রাত ঘুম হয় না, একটা অসহ্য ব্যথা বুকে বাজে। বলতে বলতে সম্রাটের হাতটা ধরে ফেলে ভুল করে। তারপর কাজল কালো চোখে তাকিয়ে থাকে সম্রাটের দিকে। এই পৃথিবীতে আমি বড়ই একা, আপোষ করি। বলতে বলতে ছেড়ে দেয় সম্রাটকে। রেলিং ধরে দাঁড়ায়। রাতের শান্ত পুকুরে হলদে আলো পড়েছে। কখনো টুপটাপ শিশির পড়ছে জলের ওপরে। তাতে তরঙ্গের সৃষ্টি হচ্ছে, হলদে তরঙ্গ। কি বলি বলো তো তোমায়? সম্রাট নিজেকে সংযত রেখে কথাটা বলে উঠল। তারপর সীমার দিকে তাকালো। এইভাবে এইভাবে হঠাৎ ও চলে যাবে না ভাবতেই পারিনি। আচ্ছা সম্রাট, কেরল যাওয়ার পর ওখানে কি অদ্ভুত কিছু ঘটেছিল তোমাদের সঙ্গে? হ্যাঁ, না না তো মানে, কেন বলো তো? সম্রাটের কণ্ঠে চাপা ভয় আর উত্তেজনা একসাথেই কাজ করছিল। সীমা ঘুরে দাঁড়ালো ওর দিকে। অন্ধকারে গাছের ডালে কুক পাখিটা ডাকছিল কুক কুক স্বরে। তুমি এমন ভয় পেয়ে আছো কেন সম্রাট? ও সম্রাট, বলো। আচ্ছা, ওখানে কোনো মেয়ের সাথে কি ঘনিষ্ঠতা বেড়েছিল হৃদয়ের? আমার মনে হয়েছিল হৃদয় ফেরার পর থেকেই খুব বেশি করে একটা কাউকে নিয়ে ভাবছে। তারপর রাতে হঠাৎ হঠাৎ করেই স্বপ্নে বলতো যেন কি সব। এমন কিছু তো আমার জানা নেই গো। যাক, আজ তাহলে আসি, আবার দেখা হবে। কেরালার একটি অপূর্ব সুন্দর স্থান, কিন্তু রাতের ইরাভিকুলায় পাহাড় ছিল এক ভয়ঙ্কর সৌন্দর্যের প্রতীক। চাঁদের আলো এই পাহাড়ের চূড়াগুলো এক একটা বৃহৎ দানবের মতো দেখাচ্ছিল, আর নিচের বনাঞ্চল ছিল এক গভীর অন্ধকারের সমুদ্র। শুধু মাঝে মাঝে কোনো পেঁচার ডাক বা জঙ্গল থেকে পাতার সুর শোনা যাচ্ছিল। যা রাতের নিস্তব্ধতাকে আরো ভয়ঙ্কর করে তুলছিল। এই পাহাড়ের উপর থেকে নিচে দেখলে দেখা যাচ্ছিল নিচের গ্রামগুলি যেন এক একটা ছোট্ট ছোট্ট আলোর বিন্দু বা জোনাকি হয়ে চলছে, কিন্তু সেই আলোগুলিও যেন এক অদৃশ্য শক্তির দ্বারা কেউ নিভিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করছে। রাতের শীতল বাতাসে মিশেছিল এক অদ্ভুত গন্ধ, যা যেন কোনো অদৃশ্য কারোর উপস্থিতি জানান দিচ্ছিল। তিনজন যুবক দাঁড়িয়ে আছে একটি রিসর্টের বারান্দায়। মদ্যপ অবস্থায় থাকা তিনজনে তখন নাচানাচি করছিল একটা হিন্দি গানে। হঠাৎই একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, আর পাহাড়ের উপর থেকে একটা ভয়ঙ্কর শব্দ শোনা গেল, যেন কোনো অদৃশ্য প্রাণী পাহাড়ের উপর থেকে নেমে আসছে, আর তার পদধ্বনি শোনা যাচ্ছে। আমায় ডেকেছিলে? তিনজনে তাকিয়ে দেখলো স্বল্প বসনা এক নারী দাঁড়িয়ে আছে মৃদু আলো। তার মুখে বাঁকা হাসি। এগিয়ে আসছে ওদেরই দিকে। না না না, তোমায় তোমায় ডাকিনি, না না। ঘুম ভেঙে উঠে বসে সম্রাট। পাশে স্ত্রী মিনা। চিৎকারে তারও ঘুম ভেঙে যায়। মিনা আড়মোড়া ভেঙে ভীত সম্রাটের দিকে তাকালো। কাকে ডাকছো? কি হলো বলো তো তোমার এত রাতে? আর কোথায় যাচ্ছ এত রাতে? সম্রাট ওয়াশরুমে এসে ঢুকলো। নিদ্রা নিদ্রা চোখ, ওই চোখে ফুটে উঠছে একটা নিস্তব্ধ গ্রাম। জোনাকি জ্বলছে, মাঝে মধ্যে পেঁচার ডাক। কেউ যেন ওর পেছনে এসে দাঁড়িয়ে আছে, একটা হাত বাড়িয়ে দিচ্ছে কাঁধে। ঘুরে দাঁড়িয়ে দেখলো কেউই নেই। চোখে মুখে জলের ঝাপটা দিতে দিতে আয়নার দিকে চোখ গেল। হঠাৎই মনে হলো ওর পেছনে কেউ দাঁড়িয়ে আছে, যার প্রতিবিম্ব এসে পড়ছে আয়না। সাদা লম্বা জামা গায়ে, মুখের ওপর এলোমেলো কিছু চুল পড়ে আছে। রক্তের স্রোত বয়ে যাচ্ছে নিচের দিকে। সম্রাট পায়ের দিকে তাকালো।
রক্তের স্রোত এসে ওর পায়ের নিচে লেগে যাচ্ছে। কেউ ওর খুব পেছনে এসে দাঁড়িয়েছে, তার নিঃশ্বাস পাচ্ছে সম্রাট। কি বিকট গন্ধ আসছে নাকে, মাথাটাও ধরে উঠছে সম্রাটের। আহ, 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 আহ। ওর চিৎকার শুনে ছুটে আসে মিনা। কোথাও কেউ নেই, অথচ ভয়ে কেমন ছিটকে আছে সম্রাট। ও আমাকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ও আমাকে ছাড়বে না, আমাকে ছাড়বে না। আহ, 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 আহ। সম্রাট দাঁড়িয়ে আছে একটা নিস্তব্ধ ক্যাফেতে। রাত তখন অনেকটাই। শান্ত ক্যাফে, এদিকে কেউই নেই। একটা রঙিন ছাতার নিচে হলদে আলো জ্বলছে, সামনে নিস্তরঙ্গ পুকুর। এই যে সম্রাট, সরি রে, দেরি হয়ে গেল। বস। এত চিন্তায় কেন আছিস? তোকে দেখে কিন্তু তাই মনে হচ্ছে। সম্রাট ওর হাতটা ধরল। তোর তোর কি ওই কেরালা থেকে ফিরে আসার পর কিছু হচ্ছে? ওই ওই হৃদয়ের ব্যাপারটাই দেখ, ফিরে আসার পর কি হলো? আবির মৃদু হাসল। তুই ওভার থিঙ্কিং করছিস, কিছুই হয়নি। ওটা একটা খুন বাদে কিছুই নয়। আমার মনে হয় সীমা বৌদি খুন করেছে, সম্পত্তির লোভে। যাকগে, তোর কি হচ্ছে বলতো? আমার আমার কেবলই মনে হচ্ছে, জানিস, আমাদের সাথে কিছু হচ্ছে। হয়তো তোর সাথে কিছু হচ্ছে না, হয়তো হবে। আমাদের আমাদের সতর্ক হতে হবে, সতর্ক থাকতে হবে। রহস্যময় হাসি হাসলো এবার আবির। ওর চোখের দিকে তাকালো সম্রাট। চোখ দুটো কোথায় যেন উবে যাচ্ছে। ফ্যাকাশে দেখা যাচ্ছে চোখ দুটো, ঠোঁটের কোণে রক্ত, বাতাসে কপালে এসে পড়ছে ওর চোখ। সম্রাট হকচকিয়ে ওঠে। ঠিক তখনই কেউ ওর কাঁধে হাত রাখল। কি হয়েছে সম্রাট? সম্রাট ঘুরে তাকিয়ে দেখলো আবির এসেছে। ওর সামনের চেয়ারে কেউই বসে নেই। তুই কখন? সম্রাট ভয় পাচ্ছে। আবির পাশের চেয়ারে বসল। জাস্ট আসলাম, কিন্তু তোকে কেন এমন লাগছে? যেন মনে হচ্ছে তুই খুব ভয় পাচ্ছিস। সম্রাট বুঝতে পারে এতক্ষণ আবির ছিল না, তবে কে ছিল? সম্রাট আর আবির দুটো কফি নিল। তারপর সম্রাট আবার এক কথাই বলল, এই এই আবির, মানে তোর সাথে কি অদ্ভুত কিছু হচ্ছে এই কেরালা থেকে আসার পর থেকে? কিন্তু আবিরের এমন কিছুই ছিল না যেটা ওকে বিব্রত করবে। সেদিন ওদের বেরোতে অনেক রাতই হয়ে গেল। দুজনের দুটো রাস্তা, আকাশ মেঘলা। মিনা ফোন করছিল। আবির তাড়াতাড়ি বাড়িতে পৌঁছানোর জন্য বাইকের স্পিড বাড়িয়ে দিল। কিন্তু হঠাৎই বৃষ্টির প্রাদুর্ভাব দেখে পথঘাট ফাঁকা, কোথাও যেন কেউই নেই। ঘন জঙ্গল যেন হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে কাউকে ধরবে বলে। বাড়িগুলো কেমন যেন শান্ত। কখন যেন সম্রাট ওই হৃদয়ের বাড়ির রাস্তা ধরেছে। খুব ইচ্ছা করছে একবার সীমার ওখানে যেতে। এদিকে আবার বৃষ্টি শুরু হলো বলে বাড়িতে পৌঁছতেও পারবে না, বরং এখানেই যাওয়া যাক। বৃষ্টি শুরু হবার কিঞ্চিত পরেই পৌঁছালো সীমার ওখানে। দরজা খুলেই সীমা অবাক। এসো এসো, ভিজে গেছো যে একেবারে। সম্রাট ভেতরে আসে। সীমা একটা তোয়ালে এগিয়ে দিতেই ও মুছে নেয় শরীর। ড্রয়িং রুমে বসে সেই রাতের কথাগুলো ভাবতে লাগলো। সীমা কতটা কাছে এসেছিল ওর। আজ এই বাড়িতে সীমা একেবারেই একা। খিচুড়ি আর ডিম ভাজার সুগন্ধ আসছিল কিচেন থেকে। পায়ে পায়ে সেদিকে এগিয়ে গেল সম্রাট। ও কি দারুণ সুগন্ধ আসছে বৌদি! ওহ, তোমার ডিনার কিন্তু আজ এখানেই করতে হবে। ওকে ওকে। কিন্তু তোমার ছেলে বোর্ডিং এ কবে ফিরে গেল বৌদি? কবে? কালকে। এখানে থাকলে কি আর ওর পড়া হবে নাকি? হ্যাঁ, তোমাদের যত সব আদিক্ষেতা। ও আসেনি অনেকদিন। লিনাও কয়েকদিন হলো মামার বাড়িতে। বাড়িতে জাস্ট আমি আর মিনা। সম্রাট সীমার দিকে তাকালো। গুঁজে রাখা শাড়ির আঁচলের কাছে কোমরের কিঞ্চিত শুভ্র রং ফুটে উঠেছে। তোমাকে আজ কিন্তু
খুব সুন্দরী লাগছে, খুব। সীমা তাকালো। মনে হলো কথাটা শুনে ও বিব্রত বোধ করছে, কিন্তু সীমা তো সেদিন নিজে থেকেই কাছে এসেছিল। সম্রাট এগিয়ে আসে। তুমি গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। আজ বেশ অন্যরকম লাগছে সীমাকে। এই সীমা যেন কিছুতেই কোনো পুরুষের সংস্পর্শে আসতে রাজি নয়। সম্রাট ড্রয়িং রুমে গিয়ে বসলো। হেলান দিয়ে বসতেই চোখ কেমন যেন লেগে গেল ঘুমে। বাইরের অন্ধকার কাঁপিয়ে তখন বৃষ্টি পড়ছে তুমুল বেগে। ওর মাথার কাছে কেউ যেন এসে দাঁড়ালো। অপেক্ষা করছিলে আমার? কি গো সম্রাট, কে এলো সম্রাটের কাছে? সম্রাটের বুকের কাছে কেউ এসে মুখ রেখেছে। সম্রাট তার নিঃশ্বাস নিজের বুকের কাছে পাচ্ছে। কে যেন আলতো করে ওর বুকের কাছে হাত রাখছে। সেই স্পর্শে কেমন যেন দিশেহারা হয়ে উঠছে সম্রাট। তারপর চোখ মেলে দেখে একটা নাইট ড্রেস পরে দাঁড়িয়ে আছে সীমা। বৌদি! সীমা ওর থেকে সরে দাঁড়ায়। ডিস্টার্ব করলাম বুঝি? সম্রাট ওর হাতটা ধরল এবার। না না গো, ডিস্টার্ব করবে কেন? সীমা ওর খুব পাশ ঘেঁষে বসলো। বাঁকা হাসি ওর ঠোঁটে। জানো তো, বড্ড শীত করছে, জ্বর জ্বর লাগছে। উফ, দেখো দেখো দেখো, হাত দিয়ে দেখো। সম্রাট কাঁপা হাতটা ওর কপালে রাখলো। ওর হাত কাঁপছে। সীমা এবার হেসে ফেলল। তুমিও না, সত্যি। বলতে বলতে সম্রাটের হাতটা নিয়ে নিজের কপাল আর গলায় হাত রাখলো। সেই হাতটা ধীরে ধীরে বুকের কাছে নামিয়েই বলল, গরম না? সম্রাটের হঠাৎ করেই ফোনটা বেজে উঠলো টেবিলের মধ্যেই। অপর প্রান্তে মিনার নামটা ভেসে উঠল। না, কথা বলো। বলেই উঠে যেতে চাইলে সম্রাট ওকে ধরে ফেলল। তারপর নিজের কোলে বসিয়ে নিয়েই বলল, তোমার তোমার স্পর্শ এত উষ্ণ কেন? আমাকে আমাকে ডিস্টার্ব করে দিচ্ছে বারবার। হ্যাঁ, বারবার। সীমা ওকে এক ঝটকায় ছাড়িয়ে দিল। তারপর মুচকি একটা হাসি হেসে ওপরের দিকে উঠে যেতে লাগলো। সম্রাট নিজেও ওই দিকেই এগিয়ে যেতে লাগলো। তবে অদ্ভুত ব্যাপার, রান্নাঘর থেকে তখনও খুন্তি নাড়ার শব্দ হতে লাগলো। কেউ যেন তখনও রান্না করছে। কেরলের সেই গ্রাম দেখা যায়। পাহাড়ের তলায় একটা গ্রাম। রাতে বড্ড অদ্ভুতই লাগছে। আদিবাসী গ্রামগুলো থেকে আসছে মশালের আলো, গান বাজনা। রাতের নীরবতা ভেঙে শোনা যায় একটা অদ্ভুত স্বর। ওইদিকে কেউ যাবেন না। রাতের নীরবতা আবার আগের মতোই হয়ে ওঠে। তবে বনের শুকনো পাতার ওপর কারোর হাঁটাহাঁটির শব্দ শোনা যায়। কতগুলো ফিস ফিস স্বর। জঙ্গলের এই প্রান্ত থেকে ওই প্রান্ত অব্দি ঝিঁঝি ডাকছে। ওইদিকে কেউ যাবেন না। একটা ফ্যাকাশে কণ্ঠ, কেউ যেন বারবার মানা করছে কাউকে। তারপর হঠাৎই একটা বিকট হাসি। সব কিছু যেন থেমে গেল। ঝিঝি পোকারা অব্দিও আটকে রইল যেন কি একটা আতঙ্কে। আবজা আলোয় কে যেন দাঁড়িয়ে আছে। পরনের সাদা পোশাকটা অন্ধকারে বড্ড স্পষ্ট দেখা যাচ্ছে। একটা বিকৃত মুখ ভেসে ওঠে। এলোমেলো চুলগুলো মুখের উপর পড়ে, সাদা দুটো চোখ। সম্রাট সীমাকে বিছানায় ফেলে দেয়। সীমা ওর শার্ট খুলতে লাগলো। সম্রাট চরম উত্তেজনার মধ্যেই আছে। এই স্পর্শ ওকে পাগল করে দিচ্ছে। বলো না, হৃদয় কি ওখানে কোনো খারাপ কাজ করেছিল? সম্রাট যেন নেশার ঘোরের মধ্যেই আছে। ও সীমার নাইট ড্রেসের হুক খুলতে খুলতেই বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, ওই তো একটা আদিবাসী গ্রাম ছিল।
ওখানে আমরা গিয়েছিলাম। হৃদয় হৃদয় একটা খারাপ কাজ। ব্যাস, আটকে গেল সম্রাট। ও যে হাত দুটো ধরেছিল বিছানার চাদরে শক্ত করে চেপে, সেই হাত দুটো দেখলো রক্তে মাখামাখি। কেমন কেটে যাওয়া একটা হাত। বাইরে বৃষ্টি আরো জোরে পড়তে শুরু করেছে। সম্রাট ছিটকে উঠে যেতেই কেউ ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো। দুটো কঙ্কাল সার রক্তাক্ত হাত ওর বুক আর গলার কাছে ঘুরছে, কিন্তু বিছানায় কেউই নেই। হা, আ, বাঁচাও বাঁচাও বাঁচাও। কিন্তু ও আর চিৎকার করতে পারল না। ওকে কেউ ধরে ফেলেছে, তারপর ফেলেছে মেঝেতে। চিৎকার করতে চাইলো সম্রাট, কিন্তু একটা পা ওর গলায় বসে আছে। দুহাত দিয়ে সরানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। ওর গলা দিয়ে কেবল গোঙানির শব্দ বেরিয়ে আসতে লাগলো। সীমা খিচুড়ি নিয়ে ডাইনিং এ এলো, কিন্তু কোথাও আর সম্রাটকে দেখতে পেল না। অবশেষে ফোন করলো। নাম্বার সুইচ অফ। তারপর মিনাকে ফোন করলো। হ্যালো মিনা, সম্রাট কি বাড়ি চলে গিয়েছে? অনেকক্ষণ ফোন ধরছে না, তারপর অফ। তুমি কিছু জানো বৌদি? আমার এখানে এসেছিল, আমি ডিনার করে যেতে বললাম, হুট করেই বেরিয়ে গেল। ওকে যেন কেমন অন্যরকম লাগছিল। তারপর দেখি খাবার সাজানোর সময় ওইটুকুর মধ্যেই উধাও হয়েছে। রাত 1টার দিকে পুলিশের ফোন। হন্তদন্ত হয়ে সেদিকে ছুটে যায় মিনা। একটা লাশ পড়েছিল সামনের রাস্তার নয়নজলিতে। মৃতদেহের সামনে দাঁড়ানোর মতো শক্তি নেই মিনার। ওর বোন ওকে ধরে রয়েছে। দিদি, এত ভয় পাচ্ছিস কেন? জিজু নয় এটা, দেখিস। কিন্তু বাইকের নাম্বার প্লেট সেটা তো মিলছে। মদ্যপ অবস্থায় ফেরার পথে একটা গাছে লাগিয়ে দেয়, তারপর জল ভর্তি নয়নজুলিতে পড়ে যায়। মৃতদেহের মুখের ওপর থেকে সাদা কাপড়টা সরানো হলো। সাদা হয়ে আছে মুখটা, চোখ দুটো বেরিয়ে গিয়েছে বাইরের দিকে। অসংখ্য কাটা দাগ, মাথার একপাশে পাথরে লাগার দাগের জায়গায় চাপচাপ রক্ত। বৃষ্টিতে ভিজতে ভিজতে মৃতদেহ প্রায় সাদা হয়ে গিয়েছে। ধপ করে বসে বলল মিনা, হে ঈশ্বর, হে কি করলে তুমি আমাদের সাথে? পরদিন শোকার্ত বাড়ি। সাদা শাড়ি পরে ঠায় বসে আছে মিনা বারান্দায়। সমস্ত কাজ শেষ। তার ছেলে মেয়েরা ফিরেছে জায়গা থেকে। আত্মীয় পরিজন এসেছে সবাই দুঃখের সময় পাশে দাঁড়াতে। হঠাৎ করে এমন ঘটনা ঘটবে কেউই বুঝতে পারেনি। আবিরও আসে, সাথে ওর স্ত্রী সুজাতা। আবির চুপচাপ বসে থাকে। অনেকক্ষণ পরে ওর ধ্যান ভঙ্গ হয়। একসাথে এটাই তাহলে আমাদের লাস্ট ট্রিপ ছিল। ভাবতেই পারিনি ফেরার পরে এক এক করে চলে যাবে। সীমা এসে ঢুকলো এবার। মিনার পাশে গিয়ে বসলো। লোকটা আমার ওখানে গিয়েছিল, না জানি কি বলল না বলল, কেমন উদাস লাগছিল ওকে। মিনা সীমার দিকে তাকালো। তারপর ওর মধ্যে কেমন যেন একটা উত্তেজনা দেখা গেল। ও সীমার 2 হাত শক্ত করে ধরে ফেললো। তুই হয়তো ওকে খুন করেছিস। বল, কেন মেরেছিস ওকে? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে মিনা? সবাই মিনাকে এসে ধরলো, কিন্তু ওকে ছাড়াতে পারছিল না। ওই আমার স্বামীকে মেরেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। বল কেন মেরেছিস? সীমা নিজেকে ছাড়িয়ে নেয় ওর থেকে। সেও গর্জে ওঠে ঠিক মিনারই মতন। তুমি তো আমার স্বামীর মৃত্যুর দিন আমার বাড়িতে গিয়েছিলে, তবে কি তুমি আমার স্বামীকে মেরেছিলে মিনা? হ্যাঁ, কি হলো বলো? মিনা এবার শান্ত হয়ে যায়। সীমা ওর দিকে এগিয়ে যায়। কি হলো বলো মিনা, বলো। ঠিক তখনই চারিদিক নিস্তব্ধ করে একটা নুপুরের শব্দ হতে লাগলো। কেউ যেন এদিকেই আসছে। সবাই চকিত হয়ে তাকালো সেদিকেই, কিন্তু কেউই নেই কোথাও। শব্দটা থেমে গিয়েছে কিছুক্ষণ আগে।
ওই বাড়ি থেকে ফেরার পর সীমা আরো কেমন যেন ভীত হয়ে যায়। বারবার মনে হচ্ছিল কিছু হয়তো আছে এর মধ্যে, যেগুলো কেউই বুঝতে পারছে না। ঠিক এমন সময়ও শব্দ পেল, সিঁড়ি দিয়ে কারো হেঁটে যাওয়ার। জুতোর শব্দ হচ্ছিল, কেউ ওপরের দিকে উঠে যাচ্ছে। কে কে ওখানে? কিন্তু সিঁড়ি ফাঁকা, একটা রক্তের দাগ উঠে গিয়েছে পরপর। আবার চোখ বুজে সামনের দিকে তাকালো, কিন্তু কেউই নেই। এমন সময় ওর হাতটা কেউ ধরলো পেছন থেকে। চমকে উঠল সীমা। কে এলো আবার? কে স্পর্শ করলো সীমার হাত? সীমা মৃদু হাসল। সুজাতাকে দেখে সাধারণ মুখের ভাব করলেও ওর চোখে মুখে তখনও ভয়ের ছাপ স্পষ্ট। সুজাতা, এসো এসো, বসো। সুজাতা সোফায় ওর পাশাপাশি গিয়ে বসলো। সীমা তাড়াতাড়ি করে দুটো কফি তৈরি করে ওকে একটা দিল, আর একটা নিজে নিল। কফিতে চুমুক দিয়েই সুজাতা সীমার দিকে তাকালো, ওকে নিরীক্ষণ করলো। তুমি কি কোনো ব্যাপারে খুব চিন্তিত সীমা? না না, আরে এটাই যে ওই হৃদয়কে খুব মিস করছিলাম। কিন্তু সীমা, আমার মনে হচ্ছে তুমি অন্য কিছু ভাবছো। সীমার আবার মনে হলো কেউ যেন ওর পেছনের পর্দাটা আড়াল করে দাঁড়িয়ে আছে, যে তাকিয়ে আছে এদিকেই। ভাঙা চাঁদের আলো পড়েছে ওর এলোমেলো চুলে। সীমা এবার ঘুরে তাকালো, ওর চোখ নিরীক্ষণ করতে লাগলো চারপাশটা, কিন্তু কাউকেই পেল না। সুজাতা সীমার কাছে এসে বসলো, তারপর ওর হাতটা চেপে ধরলো। প্লিজ সীমা, বলো আমাকে, আমি বিশ্বাস করব। সীমা ছল ছল চোখে তাকালো ওর দিকে। হৃদয়ের কথাগুলো মনে পড়তে লাগলো ওর। কত স্বপ্ন ছিল পরবর্তী দিনগুলো নিয়ে, অথচ লোকটা আর এই পৃথিবীতেই নেই। সীমা অনেক কিছুই বলল। সুজাতা বেশ মন দিয়ে শুনতে শুনতে বলে উঠল, তুমি কি বলতে চাও দুটো মৃত্যু একই কারণে? হ্যাঁ সুজাতা, আমার মনে হচ্ছে ওইসব কিছু একটা কারণে হচ্ছে, জানো তো। আর এই কারণটা খুঁজে বার করতে না পারলে আমাদের আরও বিপদ হতে পারে। ঠিক এমন সময় মনে হলো ওদের দরজায় কেউ কলিং বেল বাজালো। সমস্ত আলো নিভে গেল হুট করে। চমকে উঠল দুজনে। সুজাতা তাড়াতাড়ি ফোনের আলো জ্বালিয়ে দিতেই ভয়টা একটু কাটলো। আবার কলিং বেল। সুজাতা উঠে যেতেই ওর হাতটা ধরে সীমা বলল, যেও না, আমার কেমন সন্দেহ হচ্ছে। দরজা খোলার দরকার নেই। তুমি বেকার ভয় পাচ্ছ সীমা। এসো তো দেখি কে এলো। এত রাতে কেউ বাইরে দাঁড়িয়ে আছে, আর তুমি। মোবাইলের আলো কেমন কাঁপছে। সামনে সুজাতা, পেছনে সীমা। ওর বারবার মনে হচ্ছিল পেছনে কেউ বুঝি ওদের পিছু নিয়ে এগিয়ে আসছে। তার পায়ের শব্দ শুনতে পাচ্ছে। দরজা খুলল ক্যাঁচ ক্যাঁচ করে। বাইরে ঘন কুয়াশা, দরজার সামনে কেউই নেই। মোবাইলের আলো ঘুরিয়ে যেতে লাগলো চারিদিকে, কোথাও কেউ নেই। খুব চাপা স্বরে একটা হাসি কান্না মিশ্রিত কণ্ঠ এলো সামনের উঠোন থেকে। ওরা দেখলো কেউ যেন দাঁড়িয়ে আছে রাতের কুয়াশা মেঘে। কে কে তুমি? কি হলো? উত্তর দাও। কোনো উত্তর নেই, কোনো নড়াচড়াও নেই। মোবাইলের আলো সেদিকে ধরতেই পেছন থেকে হঠাৎই মিয়াও মিয়াও করে একটা বিকট সুরে বিড়াল ডেকে উঠল। দুজনে একসাথেই চমকে উঠল। বিড়ালটা আঁধারের মধ্যে কোথায় যেন চলে গেল। ওরা আবার সামনের দিকে তাকিয়ে দেখল কেউ নেই। নিস্তব্ধ নির্জন পরিবেশ। সুজাতা আবিরকে নিয়ে একটা তান্ত্রিকের কাছে যাওয়ার কথা বলে, কিন্তু আবির কিছুতেই রাজি হয়নি। ওর কাছে এই সব কিছুই মিথ্যে। উল্টে জ্ঞান দিয়েই কথাগুলো বলেছিল, দুজন করেছে কেন পুলিশ তো এখনো সেটাই বলতে পারেনি।
আর তোমরা ভাবছো এবার বুঝি আমি মরে যাব? কেন? তিনজন বন্ধুকে একসাথে না দেখলে কি যমরাজও ভালো থাকছেন না? নাকি আমার বন্ধুরা ভাবছে আমাকে সাথে করেই জমলোকে যাবে? নইলে ঠিক জমছে না আড্ডা। আবির অফিস থেকে ফেরার পথে বিরিয়ানি নেবার জন্য স্টলে ঢুকতেই দেখলো ওর পাশেই আর একটা মেয়ে দাঁড়িয়ে। দেখতে অসামান্য, এমন রূপসী ও খুব কমই দেখেছে। গা দিয়ে যেন লাবণ্য ঝরে পড়ছে, খোঁপায় একটা দুটো ছোট লাল ফুল। মেয়েটি ওর আগেই নিয়ে মৃদু হাসি দিল। তারপর বেরিয়ে যাওয়ার সময় আলগোছে মেয়েটার শাড়ির আঁচল পড়ে যায়। তুলতে তুলতেই মেয়েটার সাদা ধপধপে বুকটা কিঞ্চিত বেরিয়েই যায়। কি একটা অদ্ভুত মায়ায় আটকে দেয় আবিরকে। বিরিয়ানি নিয়ে ফেরার পথে দেখলো মেয়েটা দাঁড়িয়ে আছে রাস্তায়। রাত বলে খুব কম গাড়ি এখন। মেয়েটি বারবার এদিক সেদিক তাকাচ্ছে। আমি কি তোমাকে হেল্প করতে পারি? মেয়েটি তাকে 10 মিনিটেরই দূরত্বে। বাইকে যেতে যেতেই কথা হয়। দক্ষিণ ভারতের মেয়ে, নাম রিমলি, সেলসের কাজ করে। রাতে রান্না করার ভেজাল বলেই খাবার নিয়ে যাচ্ছে ডিনারের জন্য। বাড়ির সামনে দাঁড়াতেই মেয়েটি নেমে যায়। অন্তত চা তো খেয়ে যাবেন। মেয়েটির গায়ের গন্ধ তখনও আবিরকে কেমন যেন বেহুশ করে দিচ্ছে। তাড়াতাড়ি মেয়েটির সাথে ভেতরের দিকে এগিয়ে গেল আবির। ঘরে ঢুকতেই বাইরে কড়কড় করে বাজ পড়লো কোথাও যেন। মেয়েটি ছুটে এসে ওকে চাপটে ধরে। ওর বুকে মেয়েটির মাথা রেখে চোখ বন্ধ করে থাকে। আবির ওর কাঁধে হাত রাখলো নির্ভয় দিতে। মেয়েটির স্পর্শ ততক্ষণে ওকে আরো বিহবল করে দিচ্ছে। রিমলি পুষ্পিতেই সরে দাঁড়ালো। সরি, আসলে এই বাজ পড়ার শব্দটা আমার খুব ভয় করে। ইটস ওকে। চা না কফি? চা। বাইরে বৃষ্টি শুরু হয়। সুজাতা দুটো চা নিয়ে এসে বসল। আবিরের বারবার মনে হলো শূন্য বাড়িতে আর কেউ আছে কি। বারবার এমন লাগছিল হয়তো এখনই কেউ বেরিয়ে আসবে, কিন্তু কেউই নেই। কেবল হেঁটে যাওয়ার আওয়াজ আসছিল এদিক সেদিক থেকে। কখনো ফিসফিস কণ্ঠ ভেসে আসছিল। তবে আবির ভাবছিল বৃষ্টির শব্দে এমন হচ্ছে হয়তো, আসলে কেউই নেই এখানে। রিমলি চা শেষ করেই বলল, আপনার কি ফেরার তাড়া আছে? না, নেই। কিন্তু কেন বলুন তো? না, আসলে অনেকের তো ফেরার তাড়া থাকে। বাড়িতে কেউ আছে বুঝি ওয়েট করে? না, আপনি বলুন। আবিরের ফোনে ফোন আসছিল। আবির ফোনটা অফ করেই রাখলো। বলুন, কেন? আসলে আমার ফ্রিজটা যদি একটু দেখে দিতেন। আবির এইসব কাজ কিন্তু একটু একটু পারে, কাজেই দেখার জন্য ও চলে গেল। কিছু যন্ত্রপাতি নিয়ে রিমলি দাঁড়িয়েছে। আবির ওর খুব কাছে দাঁড়িয়েই ওকে দেখছিল। রিমলি তখন একটা নাইট ড্রেস পরেছে। ওর আকর্ষণীয় শরীরটা বেশ আকর্ষণ করছে আবিরকে। ও চোখ সরাতে চাইছিল, কিন্তু কিছুতেই চোখ সরাতে পারছিল না। রিমলি একটা যন্ত্রপাতি দেওয়ার সময় ওর হাতের সাথে স্পর্শ হয়, ঠিক অমনি সেটা পুড়ে যায়। দুজনে একসাথে তুলতে গিয়েই আবার মাথায় মাথায় ধাক্কা। সরি আবির। আরে না, সরি বলার কি আছে? তবে দুজন দুজনের এত কাছে এসেছিল যে আবির ওই মেয়েটার শরীরের মিষ্টি গন্ধ পাচ্ছিল, মাথার খোলা চুলের শ্যাম্পুর গন্ধও পাচ্ছিল। কেমন যেন মাথাটা ঝিমঝিম করতে লাগলো। আর মেয়েটাও প্রাণ ভরে ওর গায়ের ঘামে ভেজা পুরুষালী গন্ধ নিচ্ছিল। তারপর একটা সময় নেশাতুর কণ্ঠেই বলে উঠল, পুরুষের এই ঘামে ভেজা গন্ধটা কি দারুণ, আগে কখনো নিইনি। আবির তাকিয়ে দেখলো মেয়েটা চোখ বুজে গন্ধটা নিচ্ছে। আবির ওর অজান্তে ওর খুব কাছে। মেয়েটা উগ্রতা দেখে হাত বাড়িয়ে দিল, আর সেটা লাগলো আবিরের বুকের কাছে।
তারপর চোখ মেলে অবাক হয়ে বলল আবির, তুমি আমার গায়ের ঘ্রাণ নিতে পারো। তোমার গায়ের গন্ধ আমাকে পাগল করে দিচ্ছিল। রাত বেড়ে যাচ্ছিল, নীরবতা বাড়ছিল বৃষ্টির সাথে, কিন্তু এই বাড়িতে নীরবতা নেই। দুজন নারী পুরুষের অতৃপ্ত বাসনা তৃপ্ত করার আওয়াজ ভেসে আসছিল। বাইরে তুমুল বৃষ্টির মধ্যে কাউকে দেখা যাচ্ছিল, হন্তদন্ত হয়ে এদিক সেদিকে কিছু একটা খুঁজে চলেছে কেউ। বৃষ্টি দূরে যেতেই লাগলো। আবির রিমলিকে আঁকড়ে ধরে আদর করতে থাকে। রিমলি আবিরকে আরো কাছে টেনে ওর খোলা বুকে মুখ ঘষতে থাকে। আচ্ছা, কেরালায় পাহাড়ি জঙ্গলে এক নারী বাস করে। অর্ধরাত্রি পেরিয়ে গেলে সে গুনগুন করে গান গায়। তাকে কখনো দেখেছো? থেমে যায় আবির। তুমি তুমি কেমন করে জানলে সেটা? রিমলি ওর বুকে নাক ঘষতে লাগলো। আমি তোমাকে পাগল করে দেব ভালোবাসায়। কি হলো বলো আবির? আবির ওর হাত দুটো ধরে ওর ঠোঁটের ওপর কামড় বসিয়ে দিল। তারপর চাপা উত্তেজনা ভরা কণ্ঠেই বলে উঠল, হ্যাঁ, আমরা দেখেছি ওকে। তারপর? বলতে বলতেই থেমে যায় আবির। ওর গলায় কেউ যেন কঠিন কোনো বস্তু দিয়ে চেপে ধরেছে। চোখ মেলে তাকাতে আর পারছে না। সব দিকে আঁধার, আর ঘরের ভেতরের আলোগুলো জ্বলছে আর নিভছে। সে অল্প অল্প আলোয় দেখতে পেল অন্য কাউকে। ঠিক তখনই দরজা ভেঙে ফেলার শব্দ হলো। টর্চ জেলে দাও, হ্যালো। সুজাতার গলার আওয়াজ, সাথে মনে হলো সীমাও আছে, আর একটা বয়স্ক কণ্ঠ। আজ আজ আমি তোকে ছাড়বো না। জয় মা, জয় মা তারা, জয় মা। মুহূর্তেই সবকিছু উবে গেল যেন। পরদিন জ্ঞান ফিরল আবিরের। মাথার পাশে বসে আছে সীমা, সুজাতা আর একজন তান্ত্রিক। এই তান্ত্রিককে সুজাতা ঠিক করেছিল। তারপরে এই তান্ত্রিকই যোগ বলে খেয়াল করেছিল এই আবিরকে। তারপর খোঁজ নিয়ে জানা গিয়েছিল রিমলি নামে একজন মেয়ে ওই বাড়িতে ভাড়া থাকে, কিন্তু কদিন থেকে ওই মেয়েটি ছুটিতে নিজের বাড়ি উড়িষ্যা চলে গিয়েছিল। তাহলে কে ছিল আবিরের সাথে সেটা জানা যায়নি। তার কদিন পরে আবিরকে তান্ত্রিক বাবার সুরক্ষায় রেখে সীমাকে নিয়ে সুজাতা কেরল চলে গেল। আবির অসুস্থ অবস্থায় কিছু বলতে পারে না, কেবল বারবারই বলছিল, কেরালার গুহা, তান্ত্রিক, তান্ত্রিক। ইরাভিকুলাম পাহাড়ের কাছে একটা হোটেলও বুক করে ফেলে। পৌঁছাতে সন্ধে হয়ে যায় সেদিন। দুজনেরই রেস্ট নিয়ে ঘুমোতে প্রায় রাত হয়ে যায়। ওরা ব্যালকনিতে উঠল ডিমের অমলেট নিয়ে। চাঁদের আলোয় দূরের বড় বড় পাহাড়ের চূড়াগুলো এক একটা দানবের মতো দেখাচ্ছে। নিচে গভীর খাদ, কেমন সব চিৎকার যেন ভেসে আসছে বলেই মনে হচ্ছিল। অন্ধকারে কেউ যেন ডাইনির শিকার ধরা চোখের মতোই তাকিয়ে আছে। বাইরে খেতে গিয়ে কয়েকজন মহিলার সাথে আলাপ হয়, যারা কেরালার আশেপাশের জায়গা থেকে এসেছে। ওদের সাথে কথা বলতে বলতে সুজাতা একটা নাম করা তান্ত্রিকের খোঁজ পেল। পরদিন ওরা চলে গেল ওই তান্ত্রিকের আশ্রমে। পাহাড়ের গিরি গুহায় থাকেন। যেতে যেতে সীমা চারপাশটা দেখতে দেখতেই অবাক হচ্ছিল। আমরা যদি কোনোভাবে কিডন্যাপ হই, আর কেউ কি তখন আমাদের খুঁজে পাবে? না পাক, কিন্তু হেরে তো যাইনি। সত্যি বলতে তোমার সাহস আছে, নইলে এত দূর আসা হতো এইভাবে, তাও আবার দুজনে। গুহার চারপাশটা বড্ড শ্যাওলা ধরা, বড় বড় পাথরের গায়ে কি সব আঁকি বুকি করা। সরু পথের একপাশে গভীর পাথুরে খাদ, একপাশ দিয়ে তরতর করে নামছে সরু স্বচ্ছ জলের ঝর্ণা। জায়গাটা পাখির আওয়াজে ভর্তি। গিরিজতান্ত্রিক ওদের দেখেই মৃদু হাসলেন। আমি আমি জানি, আমি জানি তোমাদের আসতেই হবে। ভেতরে অসহ্য রকমের ভ্যাবসা ভাব।
কতগুলো মাথার খুলি সাজানো কোনো অজ্ঞাত দেবীর সামনে। মাথার খুলিতে লাল টকটকে সিঁদুর মাখানো। মাঝবয়সী লোকটার পরনে গেরুয়া বসন, বড় গোপ দাঁড়ি, গায়ের রং কালো, এক মাথা জট বেঁধে রাখা। সুজাতা হাত জোর করলো, তারপর অনুরোধ কণ্ঠেই বলল, আপনি তো সব শুনলেন, দুজনের মৃত্যু হয়েছে, এবার আরেকজনকে আপনি রক্ষা করুন। সীমা চারপাশটা দেখতে দেখতেই বলল, কিন্তু কেন হয়েছে এইসব? আমাদের সকলের স্বামী কি এখানে এসে কোনো অন্যায় করেছিল? লোকটি উঠে দাঁড়ালেন এবার, মুখে রহস্যময় হাসি। যারা বিশ্বাস করে না তাদের জন্য এটাই হয়। বিশ্বাস? কে বিশ্বাস করেনি? লোকটি সুজাতার দিকে তাকালো, তারপর বলতে শুরু করলেন এক অদ্ভুত ঘটনার কথা। সেদিন পাহাড়ে ঘুরতে সেই গুহার সামনে এসে পড়েছিল 3 বন্ধু। তারপর ভেতরে প্রবেশ করে গিরিজ তান্ত্রিকের সাথে তাদের আলাপ হয়। ততক্ষণে সন্ধ্যা নেমে গিয়েছে। গিরিজ তান্ত্রিক বাইরে এসে বলেছিলেন, তোমরা তো বাইরের লোক, তোমরা আর এগিয়ে যেও না। এবার এবার ফিরে যাও, ফিরে যাও। কিন্তু কেন? ওই ওই গ্রাম দেখতে পাচ্ছ? গিরিজ তান্ত্রিক আঙুল দেখালো সামনের দিকে। দূরে ওই দিকে সন্ধ্যার পর ঘরে ঘরে আলো জ্বলছে। ওটা আদিবাসী গ্রাম। তো তো কি হয়েছে? কি হয়েছে? তারপর বন আছে, আর এরপর পাহাড়ে ঘেরা একটা হ্রদ আছে। চাঁদের আলো যখন হ্রদের জলে পড়ে তখন তার ধারে বনে আসে চন্দ্রকায়া দেবীর উপদেবীরা। দেবী চন্দ্রকায়া? সম্রাট ওকে আটকে দেয়। এসব বুজরুকি গল্প শুনতে তোর এত আগ্রহ আবির? আবির অবাক হয়। বুজরুকি কেন হবে? আমাদের জানার বাইরেও অনেক কিছুই থাকে। দেবী চন্দ্রকায়ার স্থান ওটা। তোমরা তোমরা যেও না। আমি আর কিছু বলতে পারবো না তোমাদের, যেও না। কিন্তু ওরা কেউই কোনো কথাই শোনেনি। সেদিন রাতেই চলে যায় ওই জলাশয়ের খোঁজে। তখন রাত প্রায় অনেকটাই। ওরা ঝোপের আড়ালে থাকতে থাকতে বিরক্ত হয়ে উঠছিল। আবির বারবার বলছিল, এইসব অবিশ্বাস করা কিন্তু ঠিক হয়নি। ওর কথা কেউই শোনেনি। রাত পেরিয়ে যাওয়ার সাথে সাথে চারপাশটা আরো অদ্ভুত হয়ে উঠছিল। শীত বেড়ে যাচ্ছিল। কেমন যেন সব রিনঝিন শব্দগুলো থেমে গেল। মাথার ওপরের ঘন গাছের পাতার ফাঁকে এবার চাঁদের দেখা মেলে। খিলখিল হাসিও শোনা গেল এমনই সময়। জলের মাঝে কেউ দাঁড়িয়ে আছে। ওরা তাকালো সেদিকেই। একজন অতীব সুন্দরী দেখা যাচ্ছিল জোছনায়। তার বাদামি চুল, দুধে আলতা গায়ের রং, ধবধবে সাদা পোশাক। ঝাঁপিয়ে পড়ল জলে সম্রাট আর হৃদয়। ওদের অনেক চেষ্টার পরেও আটকাতে পারেনি আবির। মেয়েটি ওদের দেখেই থেমে যায়। আবিরও এসে দাঁড়ায় ওদের ঠিক পেছনে। কিরে সম্রাট? হৃদয়? সম্রাট আর হৃদয় ততক্ষণে মেয়েটির দুপাশে দুটো হাত ধরে ফেলে। বাহ, কি দারুণ মারি এমন শরীর! হ্যাঁ ভাই, একেবারে সিনেমার হিরোইন। মেয়েটি চিৎকার করে, ছেড়ে দাও আমাকে। তোমরা কিন্তু জানো না যে তোমাদের কি বিপদ হতে পারে। জানো না তোমরা আমি কার দাসী। ছাড়ো, ছাড়ো আমাকে। ওরা মেয়েটির বুকের ওপর মাথা রাখে। অন্যজন পেছন থেকে জড়িয়ে ধরে। মেয়েটি আবারও চিৎকার করে, এখনো সময় আছে, ছেড়ে দাও বলছি, ছাড়ো। হেই, এমন কাউকে পেয়ে আমি ছাড়বো? আমরা আমরা ছাড়বো? আমরা আমরা কি পুরুষ নই নাকি? পুরুষ নই? আর তখনই জল কেঁপে উঠল। উত্তাল তরঙ্গের মধ্যে ওরা ছিটকে গেল। একটা ভয়ঙ্কর নারী কণ্ঠ বেজে উঠল, তোমরা প্রত্যেকেই এর শাস্তি পাবে। একটা ভয়ঙ্কর মৃত্যু হবে তোমাদের সকলের। গল্পটা শেষ করলেন তান্ত্রিক।
একটু থেমেই তিনি আবার বললেন, আমি পরে যোগ বলে সবটা দেখেছি। তারপর আমি এটাও জেনেছি ওরা যার উপর অত্যাচার করেছিল সে ছিল দেবী চন্দ্রকায়ার দাসী। দেবী চন্দ্রকায়া অভিশাপ দিয়েছিল তোমাদের স্বামীদের। আর যার উপর অত্যাচার করেছিল ওই দাসী অর্থাৎ আর্গা এখন ওই জলের মধ্যে সমাধিস্থ আছেন প্রচন্ড ঘেন্নায়। সে যতদিন না অবধি আগের অবস্থায় আসবে তোমাদের পরিবারের এক এক করে সব মারা পড়বে। এটাই হয়, প্রত্যেকটা ভুলের মাসুল তার পরিবারকেও দিতে হয়। আর এই বুহে তোমরা পড়েছ, এবার ধ্বংস হবে সব, ভয়ঙ্কর মৃত্যু হবে এক একজনের। এই অশালীন আচরণের জন্য হারাতে হবে গোটা পরিবারকে। এবার কি হবে? সত্যি কি এক এক করে এবার সবার মৃত্যু হবে? এই মৃত্যুর খেলায় সকলের কি মৃত্যু হবে? আপনি কোনো উপায় জানেন পিতা? তাহলে দয়া করুন আমাদের উপর। আর আমার স্বামী তো বারবার আটকাতে চাইছিল, তবে তবে ওর কি দোষ? ভালো হলেও ওই তিনজনকে কিন্তু ওই দেবীর অন্য দাসী মোহিত করবে। তারপর তাকে স্বীকার করাবে যে সেই এই ভুল করেছে, আর এইভাবে শেষ করবে একজন একজন করে। আমরা যাদের হারিয়েছি তাদের তো আর পাবো না। এবার আপনি দয়া করে কিছু করুন। তান্ত্রিক ওদের দিকে তাকালেন। বাইরে নিস্তব্ধ পরিবেশ। সুজাতা আর সীমা ভরসার চোখে তাকিয়ে আছেন ওনারই দিকে। একটাই শেষ উপায় আছে, এটা যদি করতে পারো তবেই এই তাণ্ডব শেষ হবে আর সেই চন্দ্রকায়ার দাসী শান্ত হবে। রাত তখন অনেকটা। সুজাতা আর সীমা চলছিল মশাল হাতে পাহাড়ের কঠিন চড়াই পথ ধরে। তাদের সাথে পেছন পেছনে চলছিলেন তান্ত্রিক। চারপাশের আধার ভেদ করে আসছে রাত জাগা কিছু পাখির ডাক, ঝর্ণার মৃদু শব্দ, কখনো সারা বন জঙ্গল কাঁপিয়ে ভেসে আসছে বন্যজন্তুর আওয়াজ। হঠাৎই একটা নারীর কান্নার শব্দ শুনতে পেল ওরা। মশালের আলোয় সব দিকে স্পষ্ট নয়। সুজাতা আর সীমা একে অন্যের হাত ধরেছে। দুজনের গায়ে গেরুয়া শাড়ি, কপালে গেরুয়া ফোঁটা, মুখে দৃঢ়তা। ছাড়ো আমাকে, আমার কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। খুব কান্না জড়িত কণ্ঠ আসছিল জঙ্গলের দিক থেকে। সুজাতা আর সীমা থেমে যেতেই তান্ত্রিক মৃদু হাসলেন। সেদিনের এই সব কান্না এখনো বাতাসে ঘুরছে। সত্যি ওদের শরীর এবার শিউরে উঠল, তবুও এগিয়ে যেতে লাগলো। ঠিক তখনই একটা রূঢ় কণ্ঠ শুনতে পেল ওরা। আমি কে তোমরা সেটা জানো না, তোমরা জানো না আমি কার দাসী। ভালো হবে না কিন্তু, ছাড়ো। ওরা এগিয়ে গেল পিচ্ছিল পথ পেরিয়ে সেই জলাশয়ে। আকাশের চাঁদের আলো পড়েছে জলে, কিন্তু কোনো নারীর আজ উচ্ছ্বাস নেই। মাথার ওপর পাহাড় সমান গাছেরা শান্ত দাঁড়িয়ে। সীমার সুজাতা নীল রঙের কতগুলো ফুল জলের উপর অর্পণ করতে করতে কতগুলো অদ্ভুত ভাষায় মন্ত্র পড়তে লাগলো। আর মন্ত্র পড়তে পড়তে বুঝতে পারলো চারপাশে রাতের আঁধার আরো গাঢ় হয়ে উঠছে। জলের মধ্যে তরঙ্গের সৃষ্টি হচ্ছে। ওদের কেবল মনে হচ্ছে চারিদিক থেকে কেউ ওদের ঘিরে ধরেছে, কিন্তু ওরা অনড়। সাথে করে নিয়ে আসা সমস্ত ফল অর্পণ করতে লাগলো এবার জলে। মশালের আলো নিভে যেতে যেতেও আবার বেঁচে যাচ্ছে। কোথাও কারোর হেঁটে যাওয়ার শব্দও হচ্ছে।
জলের তরঙ্গের সাথে ভেসে আসছিল মিহি গলার স্বর। আমায় ছেড়ে দাও, ভালো কথা বলছি, আমাকে ছেড়ে দাও। তোমরা জানো না আমি কার দাসী, তোমাদের বিপদ হবে। ছাড়ো আমাকে, ছাড়ো। সুজাতা আর সীমা কেঁপে উঠছিল ভয়, তবু মন্ত্র পড়ে চলেছে তান্ত্রিকের সাথে। আর তারপর হঠাৎই খেয়াল করলো জলের ওপরে ফুরফুর করে জলের তরঙ্গের সৃষ্টি হচ্ছে। আর একটা সময়ের পর সত্যি উঠে দাঁড়ালো একজন অপূর্ব নারী। দুধে আলতা গায়ের রং, বাদামি চুল, সাদা লম্বা পোশাক, গায়ে সাদা ফুলের মালা, কিন্তু কোনো কিছুই স্বাভাবিক নেই। মশালের কাঁপা আলোয় দেখা গেল তার এলোমেলো চোখ, ওই দুটো সুন্দর চোখ কেমন রাগী ক্রুদ্ধ। কে কে আমায় আহ্বান করেছে? কে আমায় সমাধি থেকে ফিরে আসতে বাধ্য করেছে? তাদের আমি ছাড়বো না। মৃত্যু, সবার মৃত্যু হবে। সে জল ঠেলে ঠেলে এগিয়ে আসতে লাগলো সুজাতার সীমার দিকে। জলের পাড়ে আসতেই দুজনে তার পায়ে পড়লো, কেঁদে উঠল। দুজনের ভুলের জন্য সবাইকে এইভাবে কষ্ট দেবেন না দেবী, আপনি দয়া করুন, আমাদের সকলের জীবন বিপন্ন। সে এবার বিকট হাসি হাসলো। ছেড়ে দেবো আমি? হ্যাঁ, আমার পবিত্রতা ওরা নষ্ট করেছে, কাউকে ছাড়বো না। সে ফুঁসে উঠছিল, কিন্তু সত্যি এবার তার মুখটা কেমন যেন শান্ত হয়ে উঠতে লাগলো। ঠিক তখনই বাতাসে একটা মিষ্টি কণ্ঠ ভেসে উঠল। তুমি ওদের ক্ষমা করো দাসী, ওরা তোমায় অনেক শ্রদ্ধা জ্ঞাপন করেছে। ওদের মুখের দিকে তাকাও, ওরা সত্যিই ঠিক বলেছে, তুমি পবিত্র। কেউ তার পাপী হাতে তোমার পবিত্রতা নষ্ট করতেই পারে না। আর দেখো, ওরা শাস্তি পেয়েছে। সে এবার উধাও হয়ে গেল। তান্ত্রিক গড় হয়ে প্রণাম করলেন। দেবী, দেবী চন্দ্রগায়া এসেছেন। জয় মা, জয় মা। আমরা আপনার সন্তানের মতো, আর আপনি আমাদের সন্তানদের হারিয়ে যেতে দেবেন না মা। ওই ভুল লোকগুলোর জন্য আমরা আপনার মন্দির প্রতিষ্ঠা করব, কথা দিচ্ছি। সীমা আর সুজাতা তার পায়ের কাছে গিয়ে পড়ল। আর ঠিক তখনই তারা খেয়াল করলো তাদের মাথায় দুটো হাত। আমি ক্ষমা করে দিলাম, ভালো থাকিস তোরা। চারপাশটা এবার শান্ত। জলাশয়ের পাড়ে থাকায় সমস্ত শুকনো গাছে গাছে আবার ফুল ফুটে উঠল। চলে যাওয়া পাখিরা আবারও ফিরে এলো এখানকার গাছে। আর থেমে গেল একটা মৃত্যুর তাণ্ডব।